বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এই পর্বের মধ্যে দিয়ে তৃতীয় মাত্রা, এই পর্বটি তৃতীয় মাত্রার ৮,০০০তম পর্ব, অর্থাৎ ৮,০০০তম দিন ধরে তৃতীয় মাত্রা আমরা করছি। ২০০৩ সালের ১৭ই জুলাই যাত্রা শুরু করেছিলাম এবং নিরবিচ্ছিন্নভাবে আজ অবধি আমরা এখনও আপনাদের সাহায্য, সমর্থন, সহায়তা, ভালোবাসা নিয়ে আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখছি। বিশেষ এই দিনে, বিশেষ এই পর্বে তৃতীয় মাত্রা বাংলাদেশের গণমাধ্যম, গণতন্ত্র নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক, চ্যানেল আইতে যারা প্রতিদিন রাত ১২টায় আজকের সংবাদপত্র দেখেন, সেই অনুষ্ঠানটির, জনপ্রিয় অনুষ্ঠানটির উপস্থাপক মতিউর রহমান চৌধুরী। আমার টানের রয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, এবং তারপরে রয়েছেন ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন, বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং এটি পত্রিকার ইংরেজি দৈনিকের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এখনও করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করছেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। এর বাইরে অন্য বিশ্ববিদ্যালয়ে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। স্বাগত, এবং আপনাদের তিনজনকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে আপনারা শুরু থেকেই তৃতীয় মাত্রার সঙ্গে নানাভাবে ছিলেন। মিস্টার মতিউর রহমান চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাই শুধু অর্জন না, অর্জনের কথা, বিসর্জনের কথা, ভালো দিক, মন্দ দিক, পরামর্শ সব মিলিয়ে আমরা অন্যান্য প্রসঙ্গে যাব, শুধু তৃতীয় মাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কিন্তু যেহেতু বিশেষ একটা পর্ব এবং যেহেতু বাংলাদেশের সংস্কৃতিতে এগুলো অনেকেই উৎসাহিত বোধ করেন, আমি ব্যক্তিগতভাবে এটা খুব উদযাপন নিয়ে আমার খুব একটা উৎসাহ নেই, বাট আমি একাই তো সব কিছু না। অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য দিন বলা চলে। কোনো টেলিভিশন প্রোগ্রামে, মানে কোনো টক শো তো আগে শুরুই হয় নাই, টক শোর জনকই বলা হয় আপনাকে। তো সেখানে ৮,০০০ পর্ব, এটা তো চারটিখানি কথা নয়। এবং আমরা তো গোড়ার থেকে জানি এবং আমরা এর সঙ্গে যুক্তও ছিলাম নানাভাবে। যে মানুষটির কথা আমি বলবো, তার মাথায় এত মানে চিন্তা এবং এইভাবে এত শার্প চিন্তা করেছিলেন তিনি ২০০৩-এ। তখন মাত্র বাংলা টেলিভিশনের জন্ম হয়েছে, ফরিদুর রাজা সাগর। তো আমি যে প্রোগ্রামটা করি তারও জনক তিনি, কারণ তার মাথার থেকেই এই প্রোগ্রামটা এসেছিল। যাই হোক, তো তাকেও অভিনন্দন জানাবো আর তার সুস্বাস্থ্য কামনা করব, কারণ তিনি অসুস্থ। যাই হোক, জিল্লুর, আপনি একটা অসাধারণ কাজ করেছেন, যেটা থ্যাংক ইউ। বাংলা টেলিভিশনে ইতিহাস লিখলে আপনার কথা লিখতে হবে। কারণটা হচ্ছে এই যে একটা টক শো উপস্থাপনা করা কী যে ঝুঁকিপূর্ণ, সেটা আমি হারে হারে টের পাই। আর আমি তো জানি আপনার উপর দিয়ে আর কী ঝড় গেছে। কিন্তু আপনি আরেকটা কাজ করেছেন, যেটা অনেকের হয়তো কি নেই। বিশেষ বিশেষ দিনে, ঈদে যে সমস্ত মানুষদেরকে আপনি টেলিভিশনের পর্দায় হাজির করেছেন, যাদের ব্যক্তিগত জীবনে তারা শুধু রাজনীতিবিদ নন, তারা যে আরও গান বাজনা করেন, মানে অন্য কিছু করেন, সেটাও কিন্তু আপনি তুলে ধরেছেন। এটা প্রশংসার যোগ্য অবশ্যই। আর বিসর্জন বলবো না, কিছু সমালোচনা তো থাকে, ভালো কাজ, এতে সন্দেহ নেই। বহু রাজনীতিবিদ যারা কোনোদিনই টেলিভিশনে আসতে চাইতেন না, তাদেরকে আপনি টেলিভিশনে হাজির করেছেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু আমরা জেনেছি। এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখেছি, আর মানুষও শিখেছে। কারণ অনেক কিছুই জানার সুযোগ থাকে না, কারণ যারা সমাজের বিভিন্ন স্তরে রাজনীতি করেন, অর্থনীতিবিদ হন, অথবা একজন সমাজ সংস্কারক হন, একজন বিশেষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তার সব কথা তো আমরা জানতে পারি না। কিন্তু আপনার প্রোগ্রামের মধ্য দিয়ে জাতি জানতে পেরেছে। নানা ঝামেলা ঝক্কি হয়ে গেছে আপনার প্রোগ্রামের মধ্য দিয়ে, সেটা আমি জানি। কিন্তু প্রোগ্রামের মাঝখানে মাঝে মধ্যে যেটা অনেকেরই কমপ্লেন, যে আরও একটু ভালো গেস্ট সবাই আশা করেন। কিন্তু এটাও তো আমি জানি যে প্রতিদিন ভালো গেস্ট হাজির করা খুবই কঠিন, এটা সম্ভব না। তবে এখন যেটা উপস্থাপনার যে ধারা, সেই ধারার থেকে আলাদা এখনও যে আপনার সেই সক্রিয়তা বজায় রাখতে পেরেছেন, এটা আমার মনে হয় এটা উল্লেখ করতেই হবে। কারণ অনেক কিছুই তো আপনার প্লাস পয়েন্ট আছে,
আর এই অনুষ্ঠানে আমি নিজে এসেছি। আমরা একবার ঈদের অনুষ্ঠানেও আসলাম, আমার স্ত্রীও এসেছিলেন, আমরা আবার গান বাজনাও শুনলাম। এই জিনিসগুলো ছিল আর কি। এবং আপনিও গান করেছেন? আমি কাজ করি না, আমার স্ত্রী করেছেন। তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক কিছু আমরা দেখেছি যে আসলে মানুষ একটা সময় বসে থাকতো যে কি বলে আজকে রাতে, যখন রাজনৈতিক অস্থিরতা ছিল। তো সেই কারণে ওই সময়টাতে আমি জানি যে কিভাবে এবং চ্যানেল আই এই প্রোগ্রামটাকে ধারণ করেছে এতদিন যাবৎ, এটাও কঠিন কাজ ছিল। বিশেষ করে দুটো সাক্ষাৎকারের কথা আমি বলবো। একটা হলো কর্নেল রশিদ, যেটা নিয়ে আপনাকে অনেক ঝামেলা পড়তে হয়েছে, আর একটা হলো ডোনাল্ড লু, সেটাও একটা ঝামেলার কাজ ছিল। ও সেদিনও আমরা এই টেলিভিশনে আপনার সাথে আমার দেখা হয়েছিল যে আধা ঘন্টা পরেই আপনার সঙ্গে ডোনাল্ড লু এর কথা হবে। যাই হোক, যেটা বলছিলাম, স্বল্প কথা স্যাররা আছেন এখানে, তারা বলবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছ থেকে মানুষের প্রত্যাশা যে আরও কিছু, আরও নতুন কিছু, আরও ধারালো বক্তব্য, আরও মানুষ দেশটা কোথায় যাচ্ছে, আমরা কি এক জায়গায় থেমে থাকব নাকি দেশটা সামনে যাবে, সেই দিক নির্দেশনা এই প্রোগ্রাম থেকে আসুক, সেটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। আমি আবার আসবো আপনার কাছে। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আমার অগ্রজ প্রতিম বলা যেতে পারে, বা অনুজ প্রতিম, যাকে মতিউর রহমান চৌধুরী যা বললেন তার সঙ্গে আমি সহমত। এবং আপনাকে জিলুর, আপনাকে অভিনন্দন। ৮,০০০ পর্বে আজকে আপনার তৃতীয় মাত্রা উপনীত হচ্ছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। কথকতার অনুষ্ঠান নিয়ে এত দীর্ঘ অভিজ্ঞতা কারো আছে কিনা আমার জানা নেই আর কি। তবে আপনার অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে খোলামেলা কথা বলা যায়, এবং যা সব জায়গায় সম্ভব না। তবে আপনি আরেকটা কথা আমার কাছে বৈশিষ্ট্য মনে হয়, যে আপনার দ্বিতীয় বৈশিষ্ট্য যেটি হচ্ছে যে আপনি আপনার অবস্থান সবসময় ধরে রেখেছেন। কিছুক্ষণ আগেই বলছিলাম, অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আপনি আপনার অবস্থান ধরে রেখেছেন, এবং সরকার যে কোনো সরকারি হোক, সরকারি নির্যাতন সত্ত্বেও আপনি আপনার অবস্থান ধরে রেখেছেন। তৃতীয় মাত্রাকে ধন্যবাদ, অভিনন্দন। এবং এই সঙ্গে চ্যানেল আইকেও ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি যে এমনি একটি কথার অনুষ্ঠান তারা করতে পারছেন। কিছুদিন আগে আমার মনে আছে যে আপনাকে আমি ফোন করেছিলাম, কারণ পত্রিকায় পড়লাম আপনার অনুষ্ঠানের প্রশংসা নিয়ে। সেই অনুষ্ঠানের প্রশংসাটুকু আপনাকে জানিয়ে দেবার জন্যই ফোনটা করেছিলাম। তো মতিউর রহমান চৌধুরী বললেন যে রাত ১টা পর্যন্ত জেগে থাকে অনেকেই। তার কারণটা হচ্ছে যে দেশ এবং দেশ কিভাবে চলছে এই সব কিছু জানবার জন্যে আপনার এই অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন। কিছুদিন আগে না, ছাত্র জীবনেই বলবো আমি, ছাত্র জীবন থেকে জানি যে ১৪৭৬-এ স্যার জন ফর্টেস্কু, একজন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, ব্রিটিশ বিচারপতি, তিনি একটি বই লিখেছিলেন, গভর্নেন্স অফ ইংল্যান্ড। সেই বইটি আমি পড়েছি, কারণ ১৫ শতকের ইংরেজি খুব কঠিন পড়া। এডিনবরা পাবলিক লাইব্রেরিতে পড়েছি আমি। পড়তে গিয়ে একটা আশ্চর্য হলাম যে ৭ম হেনরি টিউডর বংশের প্রতিষ্ঠাতা, তিনি ঠিক এই কাজগুলো করেছিলেন। তখন একটা প্রশ্ন উঠল যে ৭ম হেনরি কি গভর্নেন্স অফ ইংল্যান্ড পড়েছিলেন কিনা? পড়েননি, কারণ তিনি ক অক্ষর গোমাংস ছিলেন আর কি। তবে আপন বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে তিনি যে কাজগুলো করেছিলেন, ফর্টেস্কু
সেই কথাগুলোই বলেছিলেন। তো দেশ আজ যে অবস্থায় আছে তা জানবার জন্যে তৃতীয় মাত্রা আমার প্রয়োজন হচ্ছে, এবং আমি শান্ত রাত 1টা পর্যন্ত আমার পক্ষে সম্ভব না এখন আর কি। তবে সকালে সকাল 10টায় যে অনুষ্ঠান আবার পুনরাবৃত্তি হয় সেইখানে আমি নজর দেবার চেষ্টা করি, যদিও 11টায় আমার ক্লাস। কারণ আমি আপনাকে বলেছিলাম যে আমি এখনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আমারই প্রবর্তিত কোর্স আমি এখনো গ্রহণ করি আর কি। তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর বদিউল মজুমদার। অনেক ধন্যবাদ জিল্লুর আমাকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা একটা ইতিহাস আপনি সৃষ্টি করেছেন, আপনাকে আন্তরিক অভিনন্দন। এবং আপনাকে নয়, শুধু আপনার সাথে অন্যরা যারা সহযোগী আছে এবং একই সাথে চ্যানেল আইকেও আমি অভিনন্দন জ্ঞাপন করি। তো আমার মনে হয় আমার জানা নেই এইরকম একটা টক শো 8000 পর্ব চলতে পারে। তো আমার মনে হয় শুধু বাংলাদেশে তো নয়, বাংলাদেশেই তো এটা একটা ইতিহাস। আমার মনে হয় পৃথিবীতেও একটা ইতিহাস হতে পারে আমরা যদি খোঁজখবর দিই। আমি অন্তত আমার এই বয়সে আমি শুনিনি কোনো অনুষ্ঠান, কোনো টক শো এই 8000 পর্ব চলতে পারে এত বছর ধরে। তো আপনি একটা কিংবদন্তি বলতে হবে আমাকে, ওকে, যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং শুধু তাই নয়, এখানে আপনার এই শোয়ের বৈশিষ্ট্য হলো আপনি বিভিন্ন মত পথের ব্যক্তিদেরকে নিয়ে এসছেন, এবং তাদেরকে আরেকটা বৈশিষ্ট্য হলো আপনি কথা বলতে দিয়েছেন। অনেক টক শোতে কথা বলতে দেওয়া হয় না, উপস্থাপকই কথা বলে, এবং সেখানে অনেক রকম উত্তাপ উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে কোনো ক্ষেত্রে ওই যে ইয়েতে সহিংসতা রূপ নিয়েছে, এরকমও ইতিহাস আছে। তো আপনি এটা সুশৃঙ্খলভাবে একটা এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনি এটা, এবং অনেকে অনেক শক্ত কথা বলেছে, একে অপরের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, তা সত্ত্বেও আপনি এটা একটা এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো পরিচালনা করেছেন। এবং একটা অনেক রকম ঝুঁকি নিয়েছেন আপনি। ঝুঁকি নিয়েছেন প্রথমত এই যেসব আপনি অতিথিকে ডেকেছেন তাদের মধ্যে উত্তাপ উত্তেজনা হয়তো বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে, কোনো জায়গায় আমি আগেই বলেছি বাড়াবাড়ির পর্যায়ে গিয়েছে। এবং শুধু তাই না, আপনি কর্তৃপক্ষ যে অনেক আপনার অতিথিরা অনেক সমালোচনা করেছে, আপনিও করেছেন, এবং সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। তাই রক্তচক্ষুর ওই যে আপনার উপর তাদের সেই ঝুঁকিতে আপনি নিয়েছেন। এটা একটা, এবং শুধু তাই নয়, আপনি আপনার উপস্থাপনা আমি বলবো আপনি একটা শিল্পে পরিণত করেছেন। এই যে আপনি যে সাবলীলভাবে যেভাবে কথা বলেন এবং যেইভাবে আপনি কনক্লুশন টানেন, দিস ইজ আমি বলবো অন্য যত টকশো দেখি আমি দেখি না এটা। সো আপনি অনন্য অসাধারণ একটা কিছু করেছেন, এই জন্য আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ। তো এখন যে এর অবদান কি? আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তো গণতন্ত্র তো অনেকের কাছে ভোট দেওয়া, জনগণের সম্মতি প্রকাশ করা, কিন্তু এটা হলো ওই যে আনুষ্ঠানিক গণতন্ত্র বলা যায়, যে গণতন্ত্রের অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতা। কিন্তু গণতন্ত্র হলো যে গণতন্ত্র সত্যিকার অর্থে গণতন্ত্র, যেখানে জনগণের যে অংশগ্রহণ থাকে, জনগণের এই যে ডেলিবারেটিভ ডেমোক্রেসি যেটাকে বলে, জনগণের অংশগ্রহণ, কার্যকর অংশগ্রহণ থাকে। তো জনগণের কার্যকর অংশগ্রহণ যদি প্রতিষ্ঠা করতে হয়, নিশ্চিত করতে হয়, তাহলে জনগণকে সচেতন করতে হয়, জনগণকে তথ্য দিতে হয়। তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনি জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে আমার মনে হয় একটা অনন্য অসাধারণ ভূমিকা পালন করেছেন। অনেকে অনেক কিছু শিখেছে, বুঝেছে, জেনেছে, অনেক কিছুর সাথে পরিচিত হয়েছে যাতে তাদের কোনো ধারণা ছিল না।
তো আমার মনে হয় এই যে জনগণকে সচেতন করা এবং জনগণেরকে সক্রিয় এই যে আমাদের নাগরিক হিসাবে সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছেন। একজন বিখ্যাত জাস্টিস, আমেরিকান জাস্টিস বলেছিলেন, জাস্টিস ফ্র্যাঙ্কফার্টার, উনি বলেছিলেন যে একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই, নাগরিকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো নাগরিককে সচেতন, সক্রিয়, সোচ্চার করা, প্রতিবাদী করা, এটা হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ গণতন্ত্রকে কার্যকর করার জন্য। তো আপনি এই কাজটা অত্যন্ত কৃতিত্বের সাথে করেছেন। আর ওই যে যেটা সমালোচনা কিছু কিছু আছে, যে যেটা হলো এই এতগুলো পর্ব করেছেন প্রতিদিন, দিনের পর দিন, তাই সব ক্ষেত্রে ওই যে মানটা ধরে ওই মানসম্মত অতিথি পাওয়াটা দুরূহ, এটা বড় চ্যালেঞ্জ। তো এটা তো থাকবেই, এটা থাকবেই। জাতীয় দুর্বলতাও বলা যেতে পারে সামগ্রিকভাবে সবকিছুতে কোয়ালিটি যখন কমছে রাজনীতিতে। এটার জন্য আপনি চেষ্টা করছেন, আপনি নতুন নতুন গেস্ট নিয়ে আসছেন, এবং সো আবারও আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ মিস্টার মতিউর রহমান চৌধুরী। আপনার কাছে আবার আসতে চাই গণমাধ্যমের একজন ভেতরকার মানুষ হিসেবে। টেলিভিশনে অনুষ্ঠান করবার অভিজ্ঞতা আপনারও কম নয়, এবং ঝুঁকি সব সামগ্রিকভাবে আপনি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন। আমি একটু সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থাটা আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা সকালেই আজকে ডক্টর মজুমদারও ছিলেন, আমরা একটা অনুষ্ঠানে ছিলাম যেখানে এই যে নানা সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে, গণমাধ্যম নিয়ে একটা সংস্কার কমিশন হলো, সেই কমিশন দুটো অধ্যাদেশের খসড়া দিয়েছে, কিন্তু ওই রিপোর্ট প্রদান পর্যন্ত এরপরে আর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে কেউ জানেন না। এমনকি সবচেয়ে বড় কথা যে গণমাধ্যমের যে দুর্বলতা বা সংস্কার কমিশন যে রিপোর্ট দিল, সেটি নিয়ে গণমাধ্যমের লোকজনরা খুব একটা কথা বলছেন না, না ইউনিয়নগুলো কথা বলছে, না এডিটর্স কাউন্সিল, না নোয়াব, কেউই কোনো লেখালেখি নাই, আলোচনা নাই খুব একটা, যেটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, তো আপনার কাছে একটু সামগ্রিকভাবে শুনতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের সংস্কার, গণমাধ্যমের ভবিষ্যৎ। গণমাধ্যম স্বাধীন আবার স্বাধীন নয়। আপনি হয়তো প্রশ্ন করবেন যে স্বাধীন বলার পরে আপনি স্বাধীন নয় কেন বলছেন। আমি লিখতে পারি, কিন্তু বিপদের আশঙ্কা থাকে এখনো। এখন বিপদের দিকটা অন্য দিক থেকে, সরকার নয়, ইনফরমাল সরকার নয়। আজকে আপনি একটা রিপোর্ট করলেন, সেই রিপোর্টে সরকার যা প্রতিক্রিয়া না জানানোর আগেই কেউ কেউ অতি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, আপনার চরিত্র হরণ করলেন, আপনার রিপোর্টের উদ্দেশ্য খুঁজলেন, যেটা আগে কখনো ছিল না। আগে সরকার সরাসরি অ্যাকশনে যেত। কারণ আমার জীবনে হয়েছে, আমি এই বিপ্লবের 3 দিন আগে জেলে গেছি বহুবার, আর 8 মাস তো দেশের বাইরে থাকলাম, আর এবার তো 2 অগাস্টে আমাকে দেশ ছাড়তে হলো। তো এখন যেটা হচ্ছে, আগে ছিল যে সেলফ সেন্সরশিপ একটা শব্দ চালু হয়েছে, এর চাইতে মানে কী বলবো, এটা মানে একটা সংবাদপত্রে কাজ করি আমি প্রায় 54 বছর, কিন্তু আমি মনে করি যে এখন যা পরিস্থিতি বিরাজ করছে দেশে, সেটা আরও বেশি বিপজ্জনক। আগে এরশাদ সাহেবের জমানায় বা বঙ্গবন্ধুর জমানায় বা শেখ হাসিনার জমানায় বা খালেদা জিয়ার জমানায় লেখার পরে প্রতিক্রিয়া হতো, জেলে যেতে হতো। এখন যেটা হচ্ছে, এটা মব জাস্টিস বলে একটা শব্দ এখন চালু হয়েছে, ইনভিজিবল থ্রেট অনেকটা। রাইট। তো এই থ্রেট থাকলে সাংবাদিকতা হবে না। অনেকে, যখন আমি নিজে একটা কলাম লিখি না, এখন লিখলেই উদ্দেশ্য খুঁজে, বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে লেখে, এই আরেকটা গ্রুপ তৈরি হয়েছে। এইটা কিন্তু খুব বিপজ্জনক দিক। আপনি ঠিকই বললেন, ইউনিয়নের কোনো ভূমিকা বাংলাদেশের ক্ষেত্রে আমি এখন দেখি না। ইউনিয়ন আছে বলেও মনে হয় না। এডিটার্স কাউন্সিল একটা আছে, মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করে আমিও এটার সদস্য, আমি এটা ট্রেজারার, কিন্তু আমি মনে করি এডিটার্স কাউন্সিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দায়িত্ব পালনে। এখন কিন্তু জানো যে খারাপ দিকে যাচ্ছে এটা। কিন্তু এখন যেটা আপনি বললেন, যেটা ওই যে উপস্থাপক, যেটা কী বললেন, মজুমদার ভাই বললেন যে এখন ওই উপস্থাপক বেশি কথা বলে। এখন উপস্থাপক তো কথা বলে না, গালিগালাজ করে। এখন তো কালচার চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গার থেকে বেরিয়ে এসে আপনি যে একটা অনুষ্ঠান চালু রাখছেন, এবং ভালোভাবে দিনের শেষে অবশ্য আখেরে কিন্তু আপনিই জয়লাভ করবেন, বা এই সুরটাই থেকে থাকবে, ওইটা থাকবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটার জন্য আমরা কি প্রোটেকশন পাচ্ছি সরকারের কাছ থেকে?
মব জাস্টিস যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনার জার্নালিজম হবে না, গণতন্ত্র হবে না, সুশাসন হবে না, মানবাধিকার লঙ্ঘন হবে প্রতিদিন প্রতিনিয়ত। তো সেই জায়গায় আমরা এই মুহূর্তে কথা বলছি, কিন্তু সেই কথাটা আমাদের সামনে যেভাবে মানে খেতে আসছে, সরকারের কোনো, আমি যেটা বললাম যে সরকার আমাদের উপরে কোনো চাপিয়ে দিচ্ছে না কিছুই, এটা সত্য। কিন্তু এই যে এই নতুন ফেনোমেনা যেটা, এটার থেকে আমরা রেহাই পাচ্ছি না কেউই। এখান থেকে কিন্তু বের হতে না পারলে বাংলাদেশের গণমাধ্যম সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে পারবে না, যে জায়গায় আছে আরও খারাপের দিকে যাবে। এক আরেকটা হচ্ছে যে সামনে একটা নির্বাচন, ওই যেটা আপনি বললেন রাজনৈতিক শক্তি হয়তো ক্ষমতায় আসবে, এখন একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে বলা হয়ে থাকে, কিন্তু আমি বলবো এটা আরও বেশি রাজনৈতিক। এখন যারা আছে আরও বেশি রাজনৈতিক, তাদের একটা রাজনীতি আছে, সেই রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা আছে। রাজনৈতিক দলগুলো তার আদর্শ জনগণের মাধ্যমে আসে, এরা তো জনগণের মাধ্যমে আসে নাই। তারা তাদের উদ্দেশ্য আদর্শ তারা আমাদের সামনে উপস্থাপন করছেন বিভিন্নভাবে। আর রাজনীতিবিদ, এখন সবাই রাজনীতিবিদ, মানে আমরা যারা মানে সংবাদ মাধ্যমে কাজ করি আমরাও মনে করি যে আমরাও রাজনীতিবিদ হয়ে গেছি, শপথবদ্ধ রাজনীতিবিদ না। রাইট। তো সেটা হচ্ছে যে আরেকটা জিনিস খুবই দুর্ভাগ্য যেটা হচ্ছে, এই যেটা আপনি বললেন যে একটা কমিশন হলো, গণমাধ্যম কমিশন, সেই কমিশনের কাজটা কি? রিপোর্ট দেয়া। তারা বলবে যে হ্যাঁ আমরা রিপোর্ট দেই, আমাদের কাজ। ইমপ্লিমেন্টেশন করবে সরকার। কিন্তু সরকার কি এই নিয়ে আলোচনা করেছে কারোর সাথে? এখন পর্যন্ত কারোর সাথে আলোচনা করে নাই, অন্তত আমি জানি যে এখন পর্যন্ত আলোচনা হয় নাই। তো আলোচনা হয় ওই যেটা এখানে আরেকজন সম্মানিত সংস্কার কমিশনের অন্যতম সদস্য আছেন এখানে, সংস্কার কমিশনের চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সদস্য আছেন। তো উনি বলতে পারবেন, উনি প্রতিদিনই তো বলছেন, কিন্তু এটার কি কোনো ইমপ্লিমেন্টেশন আছে? মানুষকে বলছে যে এটা না, এই কাজটা করবে, এটা মানুষের মধ্যে যায় নাই। ওই যে বললেন সাংবাদিকদের মধ্যে কোনো আলোচনা নাই। আমি যে গণমাধ্যমেই থাকি, রাজনীতিতে তারা ওনারা আলোচনা করবেন, গণমাধ্যমে কোনো আলোচনা হচ্ছে না এবং হবে বলে আমার মনে হয় না। 10 মাস অলরেডি চলে গেছে, কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যে লন্ডন চলে গেছে। এই হচ্ছে বাস্তব অবস্থা। তো এই জায়গার থেকে আপনি গণমাধ্যমকে বের করে আনবেন। এখন যেভাবে গণমাধ্যম চলছে, টেলিভিশনে যে হারে যেভাবে চাকরি যাচ্ছে, আমরা কিছু করছি না, হ্যাঁ এটা সত্য, করছেন না, কিন্তু কীভাবে চাকরি যায়? গায়েবী চাকরি যাচ্ছে, বহু লোকের চাকরি গেছে। আমার কাছে তো অনেকেই আসে চাকরি দেওয়ার জন্য, আমি তো ভাই আমার এখানে চাকরি দেওয়ার সুযোগ নাই, কিন্তু চাকরি যাচ্ছে, এটা সত্য, এটা স্বীকার করতেই হবে। স্বীকার না করাটা ঠিক না। আমি হয়তো বলবো, আপনি হয়তো বলবেন যে সরকার তো কিছু করছে না। হ্যাঁ আমি দেখি না তো, দৃশ্যমান না, কিন্তু অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই ঘটবে, এইটাই আমরা ধরে নিতে পারি। কিন্তু আমাদের মধ্যে অনৈক্যটা আগেও ছিল, এখনও আছে, আমরা কিন্তু এখান থেকে বেরোতে পারি নাই। আর রাজনীতি যেখানে, হ্যাঁ আপনার মনের মধ্যে মানিক মিয়ার ভেতরে কিন্তু রাজনীতি ছিল, জহুর হোসেন চৌধুরীর মধ্যেও রাজনীতি ছিল, কিন্তু তারা লেখায় রাজনীতিটা প্রকাশ করেন নাই। আজকের এই অবস্থার জন্য কিন্তু দায়ী আমরাই তো পরিস্থিতি তৈরি করেছি। আমরা তো সবাই আমরা নিজেদের মধ্যেই নিজেরা যেভাবে রাজনীতিবিদরা মতো আচরণ করেছি, যেভাবে আমরা গণভবনে সংবাদ সম্মেলন, এটা সংবাদ সম্মেলনটা তো আমরাই শেষ করেছি। রাজনীতিবিদদের সব ক্ষেত্রে রাজনীতিবিদদের দোষ দেওয়াটা কিন্তু আমি মনে করি যে এটা ঠিক না। কারণ রাজনীতিবিদদের চাইতেও আমরা সাংবাদিকরা এমন কাজ করেছি যেখান থেকে আমাদের পরিচয় সাংবাদিক হিসাবে মানুষের কাছে এখনও কিন্তু মানুষ আমাদেরকে অনেক কিছু বলে, এবং আমি মনে করি আমি খুব একটা অসহায় ব্যক্তি এই কারণে যে আমরা তো এই কাজ করতে পারি নাই। আজকে এই বর্তমান অবস্থায় যদি বলি, আগের সরকারের কথা তো বহু আলোচনা হয়েছে। 10-11 মাসে প্রধান উপদেষ্টার ডাক পেয়েছিলেন সম্পাদকরা একবার শুরুতে, এরপরে কিন্তু আর কথা হয়নি। সরকার প্রধান বিদেশে কথা বলছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের কোনো মিডিয়াকে তিনি সাক্ষাৎকার বা কথা বলেননি। এটা আমি জানি না কী কারণ, এটা হইতে পারে যে তার উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম তো আমি জানি না। বাংলাদেশের গণমাধ্যমে যদি আপনি আস্থায় না নেন, তাহলে তো আপনি যে কাজটা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না। আর বাংলাদেশের গণমাধ্যমের চরিত্র কিন্তু অন্য, মুহূর্তের মধ্যেই বদলে যায়। জি, প্রফেসর দানোয়ার হোসেন, ধন্যবাদ।
মতিউর রহমান চৌধুরী নিজে একটি পত্রিকার সম্পাদক, মানব জমিন। প্রধান সম্পাদক। নামটি খুব গুরুত্বপূর্ণ। কবি ভরতচন্দ্রের সেই পংক্তি, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো সেই পত্রিকা থেকে নাম, পংক্তি থেকে পত্রিকার নাম। আর আমি নিজেও একটি, বর্তমানে আছে এখনো বাজারে, ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলাম। আমরা জানি যে 1924-এ মার্কিন যুক্তরাষ্ট্রে গণমাধ্যম কথাটি সৃষ্টি হলেও আসলে স্বাধীনতা গণমাধ্যমের জন্য খুবই দুর্লভ বস্তু, খুবই দুর্লভ বস্তু। তবে কেন নয়, স্বাধীনতা আসে না। জেএস মিলের একটা বই আছে, অনলি বার্ট্রি। সেই বইতে তিনি বলেছেন স্বাধীনতা মানে স্বেচ্ছাচার নয়। তো স্বেচ্ছাচার কেউ করে না সম্পাদকরা, আমি যতটুকু মনে, কারণ আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। তবে তারা স্বাধীনতা ভোগ করতে চান, এটা ঠিকই। তবে আরেকটি কথা হচ্ছে, সাংবাদিকতার নীতি নৈতিকতাও মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেইটা বোঝার মতো কজন আছেন এটা আমার সন্দেহ আর কি। সম্পাদকদের মধ্যে কোনো লোক পাচ্ছেন না, সম্পাদক বানিয়ে দিচ্ছে। এখন সম্পাদক হতে হলে তার যোগ্যতার প্রশ্ন আছে, তার অনেক কিছু জানা বোঝা দরকার আছে। ইংল্যান্ডে আর স্কটল্যান্ডে আমি পড়াশোনা করেছি। লন্ডন টাইমস পত্রিকার যে সম্পাদক অধ্যাপকের চেয়ে বেশি জানেন, শোনেন, পড়াশোনা করেন। বা ডেইলি মেইল পত্রিকার যে সম্পাদক, এদের সবার সঙ্গে আমার দেখাশোনা হয়েছে, কথা হয়েছে। তো আমি হতবাক হয়ে গেছি তাদের জ্ঞান গম্ভী দেখে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশে স্বাধীনতা, মতিউর রহমান চৌধুরী একটা অভিযোগ করলেন খুব ভালো, যে অনুষ্ঠান নির্বাচনটি নিয়ে প্রধান উপদেষ্টা কখনো দেশের গণমাধ্যমে কথা বলেননি, কিন্তু বিদেশের গণমাধ্যমে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনুষ্ঠান নির্বাচন নিয়ে 2008-এ এটিএম শামসুল হুদা, আমার শিক্ষক ইতিহাস বিভাগে, যিনি যাবার সময় একটি বিস্তারিত প্রতিবেদন দিয়ে গেছেন। প্রতিবেদনটা আমি পড়েছি। প্রতিবেদনে নির্বাচন সংস্কার সংক্রান্ত কথা ছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার কোনো গুরুত্বই দেয়নি। একই সঙ্গে নুরুল হুদা, আমার পুলিশ মহাপরিদর্শক ছিলেন, যিনি যাওয়ার সময় একটি বিস্তারিত প্রতিবেদন দিয়ে গেছেন পুলিশ সংস্কার কমিশনের জন্য। কিন্তু সাহারা খাতুন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ফেলে রেখেছিলেন, ফেলেই রেখে। তো সংস্কারগুলো, এই রাষ্ট্রটা ভালো চলছে না কিছুক্ষণ। আজকেই আমি একটা লেখা শেষ করলাম, একটু সম্প্রতি একটি ইংরেজি পত্রিকা বার হবে, সেই পত্রিকার জন্য লেখা। আমার শিরোনাম ছিল দ্য স্টেট অফ বাংলাদেশ: quo vadis। আমি বলেছি যে স্বাধীনতা যখন হয়, মুজিবনগর সরকার 17 এপ্রিল একটি প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিলেন, যে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এক রাতেই মুসাবিদা করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, যার কোনো পাত্তা ছিল না কোনো সময় আর কি। ব্যারিস্টার আমিরুল ইসলামের একটা নড়বড়ে টেবিল আর একটা টেবিল ল্যাম্প, কখনো আলো চলে যায়, কখনো লাগাতে হয়, এইভাবে লিখেছেন। তার কাছে কোনো বইপত্র ছিল না। সেখানে তিনি 3টি লক্ষ্যের কথা বলেছিলেন: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমার প্রশ্ন হচ্ছে যে এই 3টির একটিও কি গত 53-54 বছরে বাস্তবায়িত হয়েছে কিনা? যদি না হয়ে থাকে, কেন হয়নি? প্রশ্নটা হচ্ছে এটা।
ওই যে স্যার জন ফর্টেস্কোর কথা বললাম, গভর্নেন্স অফ ইংল্যান্ড, গভর্নেন্স অফ বাংলাদেশ দরকার আমার। সেই বাংলাদেশ গভর্নেন্স এখন মতিউর রহমান চৌধুরীর, যিনি কথার অনুষ্ঠানের উদ্গাতা, স্রষ্টা, তিনি গভীর রাতে, রাত 12টায় একটা অনুষ্ঠান করেন ওই চ্যানেল আইতে। আমি মাঝে মধ্যে আসতাম, এখন আসে না, তখন ডাকতো আমাকে। এখন সোজা কথা, আপনিই ডাকেন, সোজা কথা। তো যে রাজনীতি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না, সেই রাজনীতি দেশও গড়তে পারে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো এখন কথা হলো, সেখানে তিনি বলেছিলেন যে, আমি একটা কথা মাঝে মধ্যে বলতাম, উদ্ভবটা উটের পিঠে চলেছে স্বদেশ। এটা কবি শামসুর রহমান, আমার বাংলা একাডেমির প্রথম সভাপতি, তিনি আমার সভাপতি ছিলেন। তিনি তার কবিতা থেকে পংক্তি নিয়েছে। মতিউর রহমান চৌধুরী বলেছিলেন যে, স্যার উটের পিঠের থেকে নামার সময় হলো না, মানে এখন হয়নি, এখনো হয়নি। উটের পিঠে উদ্ভট উট, তো এই কথাটা আমি মাঝে মাঝে উদ্ধৃত করি। তো সেই জন্যে উদ্ভট উটের পিঠ থেকে নামবার সময় যেন হয়, সেই প্রত্যাশায় আমি দিন গুনছি। আশা করি আপনারা বুঝতে পারবেন সবাই। এই প্রত্যাশা আমার অত্যন্ত ভালো প্রত্যাশা। আমি আবার আসবো ডক্টর মজুমদার। তো আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ, মতি ভাই অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন। আমরা একটু গণমাধ্যমের মধ্যে, হ্যাঁ, গণমাধ্যমের ব্যাপারে চ্যালেঞ্জের কথা বলেছেন। তো গণমাধ্যমের দুটো চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ। উনি একটা কথা বলেছেন সুস্পষ্টভাবে, যে মব জাস্টিস, যেটা এখন ওই যে আগে তো ওই ভয়ে লিখতো না, এখন অন্যরকম ভয়। আগে সেই ইয়ের কাছ থেকে, সরকারের কাছ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই ভয়টা ছিল। এখন যে যারা সংক্ষুব্ধ হবে আপনার বলা কথায়, তারা সেই আইনটা হাতে নিয়ে তারাই যে আক্রমণ করবে এবং আপনাকে হেনস্থা করবে। এবং সম্প্রতি আমরা এই যে ইভেন গত সপ্তাহে আমরা দেখেছি, গত সপ্তাহে বোধহয় দুটো দেখেছি আমরা। একটা হলো ওই উত্তরবঙ্গে, সেখানে ধর্ম নিয়ে, আরেকটা আমাদের সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনকে হেনস্থা করা হয়েছে, যেটা নিঃসন্দেহে এটা একটা যে আইনের লঙ্ঘন নিঃসন্দেহে, এবং এটা নিন্দনীয়, এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমি আনন্দিত যে সরকার এ ব্যাপারে কাউকে বিচারের আওতায় আনার চেষ্টা করছে, এটা ইতিবাচক। বাট এটা যাতে বন্ধ হয় সেটা নিশ্চিত করতে হবে। এটা যাতে, কারণ এটা আইনের শাসনের পরিপন্থী। মানুষ আইন হাতে নিয়ে তারা ওই যে তাদের প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আইনের শাসন হলো বিচারিক প্রক্রিয়ায় কেউ যদি অপরাধ করে থাকে তাকে শাস্তি দেওয়া। আরেকটা হলো চ্যালেঞ্জ গণমাধ্যমের জন্য, যে ফেক নিউজ, অপতথ্য, মিথ্যা তথ্য, এবং এই অপতথ্য, এই ফেক নিউজের জমানায় এটা গণমাধ্যমের জন্য, শুধু গণমাধ্যমের জন্যই নয়, সকলের জন্যেই এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে চরিত্র হনন করা হয়, এর মাধ্যমে উদ্ভট কথা বলা হয়, এবং মানুষকে উত্তেজিত করা হয়, এবং সম্পূর্ণ মিথ্যাচারের মাধ্যমে। তো এবং এগুলো অনেক সময় করা হয় যে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। কারণ আপনি যদি এমন কিছু বলতে পারেন যেটা অসত্য, কিন্তু এটা মানুষের মধ্যে সুরসুরি দেয়, তাহলে আপনার হয়তো জনপ্রিয়তা বাড়ে। কিন্তু এটার একটা ফলাফল আছে, এটার একটা অন্যের উপর প্রভাব আছে, যে কাউকে এটা ক্ষতিগ্রস্ত করে। তো এই কোনটা অপতথ্য, কোনটা সঠিক তথ্য মানে সঠিক তথ্য, এটার মধ্যে বিভাজন করাটা এখন বোধহয় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আপনি যেই কাজ করেন, সেখানে যারা
যে অংশগ্রহণ করে এবং যাদেরকে আপনি কাঠগড়ায় দাঁড় করান, ইনফ্যাক্ট আপনি তো অনেককে কাঠগড়ায় দাঁড় করান, তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু অপতথ্য মিথ্যাচারের মাধ্যমে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই কোনটা সত্য কোনটা অপতথ্য এর বিভাজন করা এবং এর থেকে দূরে থাকা এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর সংস্কারের কথা বলা হয়েছে যে সংস্কার সরকার তো 11টা সংস্কার কমিশন করেছে এবং আমি একটা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এবং আরেকটা সংস্কার ঐক্যমত্য কমিশনের আমি সদস্য। তো আমাদের এই সংস্কারের যেই আমাদের ইয়েগুলো যে সুপারিশগুলো, এই সুপারিশগুলোকে দুইভাবে ভাগ করা যায়। কতগুলো সুপারিশ সরকার তারা নিজেরা করতে পারে অধ্যাদেশের মাধ্যমে, আইনের মাধ্যমে, কিংবা তারা নির্বাহী আদেশের মাধ্যমে। আর কতগুলো সংস্কার কিন্তু অন্য পক্ষ আছে, যেমন রাজনৈতিক দলেরও কিছু সংস্কার করার সুযোগ আছে। যেমন আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলের গণতন্ত্রায়নের আমরা সুপারিশ করেছি, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছি, রাজনৈতিক দলের দায়বদ্ধতার কথা সুপারিশ করেছি। তো এগুলো রাজনৈতিক দলগুলোও করতে পারে। তো এই রাজনৈতিক দলেরও করণীয় আছে। তো আমরা যেটা করেছি, আমাদের যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং আমরা যারা ঐক্যমত্য কমিশনের সদস্য, আমরা আমাদের সংস্কার প্রস্তাবগুলোকে দুইভাবে ভাগ করেছি। যেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারবে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে কিংবা অধ্যাদেশের মাধ্যমে, এটা সরকারকে আমরা দিয়েছি, সরকার এখন বিবেচনা করছে, আশা করি তারা শিগগিরই বাস্তবায়ন করবে। আর কতগুলো সংস্কারের ব্যাপারে স্পর্শকাতরতা আছে, সেখানে সংবিধান সংশোধন করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হতো, সেই ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফা আলোচনা করেছি, এখন দ্বিতীয় দফা আলোচনা করছি। তো আমরা আশা করছি সে ব্যাপারে আমরা ঐক্যমত্য সৃষ্টি করে একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারবো। তো আমরা তো এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে এবং আমাদের যে গণমাধ্যমের এই ব্যাপারে ভূমিকা আছে, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, এগুলো গুরুত্বপূর্ণ যাতে এগুলো বাস্তবায়িত হয়। ধন্যবাদ। আমরা একটু শেষের দিকেও ফাইনাল রাউন্ডে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই, আমরা জানি যে শক্তিশালী গণমাধ্যম থাকলে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা সহায়ক হয়, আবার শক্তিশালী গণতন্ত্র থাকলেই আসলে গণমাধ্যম একটা ভালো এনভায়রনমেন্ট পায়, পেশাদার পরিবেশ পায়। সো স্টেট অফ মিডিয়া বাংলাদেশে কি এবং স্টেট অফ ডেমোক্রেসি আসলে কি, এবং এর সঙ্গে সম্পর্কটা এখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আদৌ নির্বাচন হবে কি না। আপনি একটা অনির্বাচিত সরকার, আমরা জানি তার মূল কাজ হচ্ছে রুটিন কাজ করবে, ইলেকশনটা এনশিওর করবে। দীর্ঘদিন যাবৎ মানুষের হিউম্যান রাইটস নিয়ে, ভোটিং রাইটস নিয়ে আমরা সংগ্রাম করেছি বিগত 15-16 বছর আগে, বিভিন্ন পর্যায়ে করা হচ্ছে। তো সেই বিষয়গুলো অ্যাড্রেস করবার দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ কতখানি আপনারা দেখছেন, এবং আদৌ আসলে বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে একটা শক্তিশালী গণতন্ত্র হবে, কবে এই সংস্কার বা যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই বা এইসব বিষয়ে কতখানি মনোযোগী হবেন। এত আত্মদান, এত রক্তত্যাগের পরেও এইসব বিষয়ে মানুষের মধ্যে আসলে কোনো রকমের নিশ্চয়তা, আশা ঠিক সেই অর্থে এখন আর নেই। আশা ছিল যেটা, সেটা ইতিমধ্যেই নিরাশায় পরিণত হচ্ছে, স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হবার দিকে যাচ্ছে। আমি আবার আপনাদের কাছ থেকে এই রাউন্ডে শুনতে চাই মিস্টার মতিউর রহমান চৌধুরী। জি, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আমার একটু বলার আছে। আমরা এই স্বাধীনতায় বিশ্বাস করি বা এই স্বাধীনতা আমার মধ্যে আছি। আগের সরকার সব খারাপ করে গেছে, এটা আওয়ামী লীগ সরকার হইতে পারে, এরশাদ সরকার হইতে পারে, বিএনপি সরকার হইতে পারে, বা বঙ্গবন্ধু সরকার হইতে পারে। বর্তমান নিয়ে আমরা তেমন আগ্রহী নই। আপনি প্রশ্ন করবেন যে আমরা কেন আগ্রহী নই, কারণটা হচ্ছে পুরো জিনিসটাই আমরা বর্তমানকে ভয় পাই, অতীতে আমরা অতীতে মানে এর নিরাপদ মনে করি। এই পরিস্থিতি যদি না পাল্টায় তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কোনোদিনই আমরা সত্যিকার স্বাধীনতা পাবো না। এটা হলো এক। আর এটা এনশিওর করতে পারে ওই যে শক্তিশালী গণতন্ত্র। দেশে গণতন্ত্র নেই, সে কারণে আমরা এই প্রত্যাশা করেও কোনো লাভ নেই। এক, তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল এবং আছে, এখন আছে। আমি একদমই হতাশ না। নির্বাচন প্রশ্নে, নির্বাচন হবে কি না, হ্যাঁ, অনেকের মধ্যে প্রশ্ন আছে যে নির্বাচন নাও হতে পারে। আমি একজনকে বললাম আজকেই যে ভাই, লন্ডনে বৈঠকে তো সিদ্ধান্ত হয়ে গেল
দুই পক্ষের সমঝোতা হলো বড় পার্টি এবং সরকার প্রধানের মধ্যে। এরপরে সংশয় কেন? সংশয় হচ্ছে অন্যান্য পার্টিগুলো তো সেটা মেনে নিচ্ছে না, তারা তো উদ্দেশ্য খুঁজতেছে, এর পিছনে কি উদ্দেশ্য ছিল। তারা তো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে, কেউ কেউ আবার জাতিসংঘের অধীনে নির্বাচন চাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো সমঝোতা না হইলে, এই যে ঐকমত্য কমিশন, ঐকমত্য প্রতিষ্ঠিত হয় নাই, বেশিরভাগ ক্ষেত্রেই অনৈক্য। তো সেখানে তারা কি বলবেন? তারা একটা রিপোর্ট দিয়ে চলে যাবেন, তখন সরকার প্রধান সে যে সিদ্ধান্ত নেয় সেটা নেবেন। এই যে স্বাধীনতার কথা বলি আমরা, এই যে 10 জন উপদেষ্টা আছেন বুবা, এরা কোনোদিন কথাই বলেন নাই। আমি কি সেটা লিখতে পারবো? নট এ সিঙ্গেল ওয়ার্ড তারা ইউজ করেছে কোনোদিন। বোবার তো শত্রু নাই, আমি লিখতে পারবো? বোবা হওয়া তো ভালো একদিকে, বোবার শত্রু নাই। যাই হোক, সেটাও দেখছি আপনার সমাজে, বলতে গেলে তো অনেক কথাই বলতে। যাই হোক, নির্বাচন নিয়ে একটা সংশয় এখনও আছে। যদি এই অল্প সময়ের মধ্যে যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হয়, তাহলে কিন্তু এই সংশয় থেকেই যাবে। এক, নির্বাচন কমিশনে এখন পর্যন্ত কোনো আলামত নেই ওই অর্থে যে তাদের কাছে সরকারের তরফে কোনো গ্রিন সিগন্যাল যায় নাই নির্বাচনের ব্যাপারে। তো সেটা না যাওয়া পর্যন্ত কিন্তু আপনি বলতে পারেন না যে নির্বাচনের প্রস্তুতি আছে। কমিশনগুলো কাজ করছে বা এটাই এইগুলোই আর কি। ঐকমত্য কমিশন না থাকলে বোধহয় আমরা একদম ঘুমিয়ে থাকতাম। হয়তো প্রতিদিনই কিছু না কিছু খবর পাই কি হচ্ছে না হচ্ছে, যা অবস্থা দেখছি আর কি। যাই হোক, তো নির্বাচন নেওয়া যেহেতু রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আমাদের মধ্যে আসলে মানে সমাজে একটা অস্থিরতা বিরাজ করছে, এটা স্বীকার করতে হবে। আসলে লক্ষ্যহীনভাবে আমরা চলছি। আমরা কি করব আমরা কিন্তু শেষ করতে পারি নাই। আমরা এটা জুলাই সনদে কি থাকছে এটার উপর নির্ভর করতেছে কিন্তু আগামী দিনের রাজনীতি কি হবে না হবে, নির্বাচন আদৌ হবে কিনা, কিভাবে হবে, হলেও কি কি অবস্থা দাঁড়াবে। এক, আরেকটা হচ্ছে যে পার্টিটার কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই, তারা সবাই পলাতক, পার্টিটাও পালিয়ে গেছে, দলটাও পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাস কেন, পৃথিবীর ইতিহাসে নাই, এটা দলের কোনো অস্তিত্বই নাই। সেই দলটির মানুষ তো আছে, সেই দলটির কি হবে এটাও কিন্তু একটা ধোঁয়াশা। তার কারণটা হচ্ছে এখন পর্যন্ত আমরা বলতে জানি না যে সেই দল নির্বাচন করতে পারবে কি না, না পারলে কীভাবে করতে পারবে না, এটা হলো একটা। ওই দলের লোকজন ইলেকশন করতে পারবে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন আছে, কিন্তু সেটার কিন্তু সুরাহা হয় নাই, ফয়সালা হয় নাই। এটা কিভাবে হবে? সরকার প্রধান স্পষ্ট করে বলছেন যে আমরা তো তা নিষিদ্ধ করি নাই, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আছে, নির্বাচন কিন্তু কার্যক্রমের মধ্যেই পড়ে, অর্থাৎ নির্বাচনে নাই তারা। যাই হোক, কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে রাজনীতি, তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়েছে, ইলেকশন কমিশন করছে। হ্যাঁ, ওই রেজিস্ট্রেশন নিবন্ধন, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সব বিষয়ের ফয়সালার ছাড়া আপনার একটা নির্বাচনে গেলে পরে কী টাইপের নির্বাচন হবে বা কদ্দূর হবে, এটা টিকে থাকবে কি না সেটা নির্ভর করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লক্ষ্যহীনভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না, দিক নির্দেশনাই আপনার কাছে নেই। তখন আমি নিজেই যেখানে কনভিন্স না গণমাধ্যম কর্মী হিসাবে যে কাল সকালে কি হতে যাচ্ছে সেটা নিয়ে ভবিষ্যৎ করা আমার মনে হয় ধারণা দেওয়াটা এটা ওদের ঠিক হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী এবং জিলুর রহমান, বদিউল আলম মজুমদার, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। প্রথমত গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যদি প্রশ্ন তুলি, আমি বলছিলাম যে সম্পাদক এবং যারা সাংবাদিক তাদের যোগ্যতা দক্ষতার উপরে অনেক কিছু নির্ভর করে। হানা আরেন্ডেট আমার প্রিয় লেখক, মার্কিন অধ্যাপক, তিনি বিটুইন পাস্ট অ্যান্ড ফিউচারের একটা বই লিখেছিলেন, তার মধ্যে একটা প্রবন্ধ আছে ফ্রিডমে তিনি লিখেছেন ফ্রিডম মিনস রেসপন্সিবিলিটি, যা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা পারিনি, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি বলে 54 বছরের রাষ্ট্র বিকৃত হয়ে গড়ে উঠেছে। এবং কিছুক্ষণ আগে বদিউল আলম মজুমদার বলছেন সংস্কার আমরাও চাই, তবে সংস্কার বাস্তবায়ন করবেন কি করে এটা আমার প্রশ্ন। সংসদ নাই, অনুমোদন কে করবে? অননুমোদিত সংস্কার কী করে বাস্তবায়ন হয় আমি বুঝি না। উপরন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে
যেগুলো ঘটনা বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িত সেগুলো সম্পর্কে সরকার নীরব, নিশ্চুপ, নিষ্ক্রিয়। এই সরকারের কথা হচ্ছে যে আর একটা কথা বলি, আমি অনেক কথা বলবার আছে, তবে সংক্ষেপে বলি। 1832-এ অ্যালেক্সিস ডি টকভিল একটা বই লিখেছিলেন আমেরিকা ঘুরে ফিরে, ডেমোক্রেসি ইন আমেরিকা। তিনি বলেছিলেন যে আমেরিকায় তখন সিভিল সোসাইটি সক্রিয়, গণমাধ্যম সক্রিয়, সেই জন্যে গণতন্ত্র হয়েছে। এখন আমেরিকায় কী অবস্থা আমি জানি না, তবে সাংবাদিক জোনাথন রচ বলেছেন আমেরিকায় আছে ডেমোস্ক্লেরোসিস, এবং আমেরিকার গণতন্ত্র নেই। আচ্ছা, আর মতিউর রহমান চৌধুরী বলেন দেশে গণতন্ত্র নেই। বাংলাদেশে গণতন্ত্রকেও আমি বলি ডেমোস্ক্লেরোসিস। ডেমোক্রেসি যোগ স্ক্লেরোসিস। স্ক্লেরোসিস মানে ধমনীগুলো শুকিয়ে যায়, রক্ত প্রবাহিত হয় না, আমাদের বয়স হলে যা হয় আর কি, যা হয়। তো বাংলাদেশে সংবিধানে লেখা আছে গণতন্ত্রের কথা, বাস্তবে গণতন্ত্র নাই। এমনকি সংবিধান সংস্কার কমিশনে যে কথাগুলো বলা হয়েছে মূল কথাই বলা হয়নি আমি মনে করি। কারণ বাংলাদেশ কখনো প্রজাতন্ত্র হয় না, রিপাবলিক। আমি অধ্যাপক আনিসুজ্জামানকে সামনাসামনি বলেছি যে স্যার আপনার এই বাংলা অনুবাদ ঠিক হয়নি, প্রজাতন্ত্র। আমরা কি প্রজা? 9 মাস মুক্তিযুদ্ধ করে 24 বছর সংগ্রাম করে আমরা কি প্রজা হলাম? এখানে গণরাষ্ট্র হওয়ার কথা ছিল। বাংলাদেশে গণতন্ত্র ছিল, এথেন্সেরও আগে 100 বছর আগে গণতন্ত্র ছিল। তো সেই গণতন্ত্র ফিরিয়ে আনুন। তো এখন কথা হচ্ছে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনবে, বুঝতে হবে, জানতে হবে গণতন্ত্র আনার কথা। তো সেই জন্যে আমি মনে করি যে আপনি আপনার কথকতার অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমি টক শো ইংরেজি শব্দটা ব্যবহার করছি না, বাংলা শব্দ ব্যবহার করছি, কথকতার অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি দেশ ও জাতিকে সচেতন করছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন, আপনাকে ধন্যবাদ। ডক্টর বদিউল্লাহ। ওকে, আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা আর গণতন্ত্রের কথা বলা হয়েছে। তো এটা পরস্পর পরিপূরক, একটা না হলে আরেকটা হয় না। আমাদের গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ব্যবহার করেই গণতন্ত্রকে কার্যকর করা যায়। আর যে গণতন্ত্র থাকলেই কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়। তো এই একটা ছাড়া অন্যটা হয় না। তাই আমাদের দুটোই দরকার, দুটোই প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে আমাদের সকলেরই দায়িত্ব আছে। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, আমাদের গণমাধ্যমের দায়িত্ব আছে, আমাদের নাগরিকদের দায়িত্ব আছে, আমাদের সকলের দায়িত্ব আছে। আমরা যদি সকলে আমাদের দায়িত্ব পালন করি তাহলেই এটা বাস্তবে রূপায়িত হবে। আর নির্বাচনের কথা বলা হয়েছে, নির্বাচন কি হবে কি হবে না, আদৌ হবে কি না, এবং কেমন নির্বাচন হবে সেটা কেমন নির্বাচন হবে যেন তেন নির্বাচন। এখানে আর একটা কথা বলি, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলে না, আমি দুঃখিত আপনার কথা। জি 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 ফেব্রুয়ারি মাসে বই মেলা হয়, রমজান হয়, SSC পরীক্ষা হয়, কি করে ফেব্রুয়ারি মাসে হয়? ওকে, তো নির্বাচন কেমন নির্বাচন হবে? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা হবে ইতিহাসের সেরা নির্বাচন। তো আমরা ওনার উপর আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, এবং অবশ্য উনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এর জন্য অনেকেরই ভূমিকা রাখতে হবে। আমাদের নির্বাচন একটা জিনিস স্মরণ থাকবার কথা, শেখ হাসিনাও কিন্তু বলেছিলেন 2024-এর নির্বাচন স্বাধীনোত্তর বাংলাদেশের সেরা নির্বাচন। অবশ্যই মানে সেজন্যই আতঙ্কিত, ইতিহাসের সেরা নির্বাচন শুনলে আটকে উঠতে হয় অনেক সময়। সেরা নির্বাচনের কথা বলেছেন, কিন্তু সেরা নির্বাচন করতে পারেন নাই। উনি নিকৃষ্টতম নির্বাচন করেছেন, তার মাসুলও তিনি দিয়েছেন, এবং যারা তার কুশীলভ ছিল তারাও সেই মাসুল দিচ্ছে। তো আমি নির্বাচন ছাড়া তো কোনো বিকল্প দেখি না। যে ক্ষমতায় যাওয়া মানে বাঘের পিঠে চড়া। তো বাঘের পিঠ থেকে তো আপনি ওই যে সব এই যে বাঘের পিঠে চড়ে এটা যাত্রাটা অব্যাহত রাখা সম্ভব নয়। এটা বাঘের পিঠ থেকে নামতে হবে আপনাকে এক সময়ে। তো এখন বাঘের পিঠ থেকে নামার একমাত্র পথ হলো নির্বাচন।
তো আমি তো নিশ্চিত নির্বাচন হইতেই হবে, হওয়ার কোনো বিকল্প নেই। এবং কবে কখন হবে? হবে, হ্যাঁ কখন সেটা একটা হবে, প্রশ্ন। এটা নির্বাচন কোনো না কোনো দিন আমাদের হবেই। প্রধান উপদেষ্টা এবং দু বছর, 4 বছর, 5 বছর পরে, 10 বছর পরে। আমাদের প্রধান উপদেষ্টা এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্যে মাধ্যমে তো একটা সময়সীমা আরও সুস্পষ্ট হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি, এবং কিছু শর্ত সাপেক্ষ, কিছু না, গুরুত্বপূর্ণ অনেক হ্যাঁ, শর্ত গুরুত্বপূর্ণ সহকারে শর্ত, হতে পারে। অবশ্য গুরুত্বপূর্ণ শর্ত। তো শর্তগুলো মানা তো কোনো মানে কোনো সমস্যা নয়। আমরা যদি এখন বলটা বহুলাংশে রাজনৈতিক দলের কোর্টে, রাজনৈতিক দল যদি অনেকগুলো কেন সংস্কার, রাজনৈতিক দলের করতে হবে সংস্কার, তারপরে আপনার ট্রায়াল, নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি সবই তো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, রাজনৈতিক দলের সঙ্গে। আপনি তো ট্রায়াল শেষ করতে পারবেন না, ট্রায়ালটা শুরু হইতে হবে এবং অব্যাহত থাকতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কতগুলো সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি। তো আমি আশা করি যে নির্বাচনের প্রস্তুতি হবে, এবং কিন্তু যে সংস্কারগুলো একটা প্রক্রিয়া চলছে, আলাপ আলোচনা চলছে, এবং প্রশ্ন উঠেছে কিভাবে সংস্কার বাস্তবায়ন হবে। তা আমাদের যেটা আকাঙ্ক্ষা, আমরা এখন যেটা কতগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ করতে পারেন। হ্যাঁ, না আমরা সুপারিশ না, সরকার ছাড়া কখনো না আমরা যে সংস্কার কমিশনগুলো সুপারিশ করেছে, এখন আমরা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে ওই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, এবং তার মাধ্যমে একটা ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করছি, বিশেষত যেখানে সংবিধান সংশোধন করতে হবে এবং যেখানে রাজনৈতিক দলের সম্মতির প্রয়োজন, স্পর্শকাতরতা আছে, গুরুত্বপূর্ণ সেগুলো। তো আমরা আশাবাদী যে জুলাই মাসের মধ্যে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো, কতগুলো বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো, এবং একটা জাতীয় সনদ। জুলাই সনদের সঙ্গে বা জুলাই ঘোষণার সঙ্গে জাতীয় সনদের কোনো সম্পর্ক আছে? দুটো জিনিস, এখানে আমরা দুটো জিনিসের কথা বলছি। একটা হলো জুলাই ঘোষণা, যেটা নিয়ে মতিউর রহমান চৌধুরী শঙ্কাই প্রকাশ করছেন যে আমি ওটাকে যেটা কেন্দ্র করে বুঝি কি হয় এটা আমার আমি উপস্থাপকের মাধ্যমে করছি, এই সরকারের মেয়াদ কতদিন? যখন নির্বাচন হবে তখনই। সংবিধানে কি আছে অন্তর্বর্তীকালীন সরকারের? না, এটা তো সেই রকম মেয়াদ নাই, সে তো তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আছে 3 মাস। 90 দিন। এটা কি বিপ্লবী সরকার? সেই প্রশ্ন, বিপ্লব কাকে বলে? আমার মনে হয় আমাদের সবাইকে ইটস লাইক ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, বিউটি ইটস লাইক বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। কারো কাছে এটা বিপ্লবী সরকার, কারো কাছে বিপ্লবী সরকার নয়, কারো কাছে গণ অভ্যুত্থান, যেভাবে আপনি কাকে বলে সেজন্য ক্লাসে পড়িয়েছি আমি। তো আমরা এনিওয়ে আমরা ওই যে প্রশ্নগুলো এসছে, তো আমরা একটা ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করছি, এবং যেই প্রশ্নটা এসছে জুলাই সনদ আর জুলাই ঘোষণা, তো আমার মনে হয় এটা বিভাজন করা দরকার। একটা জুলাই ঘোষণাটা আমি যেটা দেখি, আমার কাছে মনে হয় সেটা হলো একটা প্রক্লামেশন। এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এটার গুরুত্ব, এবং এই জুলাই সনদটা তৈরি করবে সরকার, রাজনৈতিক দল সবাই মিলে, জুলাই ঘোষণা। আর এটা কিন্তু আমাদের দায়িত্ব নয়, আর আমরা অন্যটাকে বলার চেষ্টা করছি যে জাতীয় সনদ, কতগুলো বিষয় ঐক্যমত্য, ওই ঐক্যমত্যের ভিত্তিতে যে পরবর্তী নির্বাচন হবে। আর এই যে ঐক্যমত্য হবে, আমরা আশা করি আমরা একটা জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, এটা কিভাবে বাস্তবায়িত হবে। তো অনেকগুলো বাস্তবায়িত হইতে হবে, হয় গণপরিষদ কিংবা গণভোট কিংবা এই যে আগামী সংসদে, এগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হইতে হবে। আর যেগুলোতে সংবিধান সংশোধন লাগবে না, সেগুলো সরকার নির্বাহী আদেশে কিংবা তারা ওই যে অধ্যাদেশের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করতে পারে, এবং সেই আইনগত ক্ষমতা তাদের আছে। কিন্তু এগুলো অনুমোদন হইতে হবে পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে। যে আইনগুলো অধ্যাদেশ হিসাবে জারি করা হবে, সেগুলো অনুমোদন হইতে হবে, তাহলে কিন্তু ওগুলো অব্যাহত থাকবে, তা না হলে এগুলো বাতিল হয়ে যাবে। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ স্যার প্লিজ 30 সেকেন্ডস প্লিজ। শব্দ যোগ করুন। গণ অভ্যুত্থান আর গণ উত্থান আমাদের পার্থক্য আছে, ব্যাকরণগত, অভিধানগত। ধন্যবাদ। পার্থক্যটা একটু বলে দিবেন, তাহলে আমরা একটু শিখলাম। পার্থক্যটা হচ্ছে গণ উত্থান আর গণ অভ্যুত্থান। অভ্যুত্থান হলো যেটা স্বয়ংক্রিয়, আর উত্থান হচ্ছে যেটা পরিকল্পিত।
এই ঠিক আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর বদিউল আলম মজুমদার, প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং মিস্টার মতিউর রহমান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের কাছে। দর্শক, তৃতীয় মাত্রার এই পর্বটি, যে পর্বটি আমরা শেষ করতে যাচ্ছি, ৮,০০০ পর্ব এবং এই ৮,০০০ রাত্রি এবং পরে সকালে পুনঃপ্রচার, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা, ভালোবাসা। এই অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যারা যুক্ত, যাদেরকে পর্দায় দেখা যায় না, পর্দায় শুধু আমাকে দেখা যায়, কিন্তু অনুষ্ঠান নির্মাণের সঙ্গে আমার অনেক সহকর্মী আছেন। চ্যানেল আইয়ের প্রধান অধিকর্তা ফরিদুর রেজা সাগর, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আজ অবধি প্রধান শক্তি হিসেবে কাজ করছেন, যারা বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপন দিয়ে অনুষ্ঠানটিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছেন, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং বিশেষ করে যারা অতিথি হিসেবে এই অনুষ্ঠানে বিভিন্ন সময় অংশ নিয়েছেন, একটা বড় অংশই এখন জীবিত নেই। গত ২১ বছরে অনেককে আমরা হারিয়েছি। তাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা যে যেখানে আছেন। এবং আমরা আশা করব যে আমাদের প্রতি আপনাদের এই সমর্থন, ভালোবাসাটা অব্যাহত থাকবে আগামী দিনগুলো। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে আমরা যেন একটা ভূমিকা ক্ষুদ্র পরিসর হলেও রাখতে পারি, এবং সেক্ষেত্রে আপনাদের সহায়তা অনেক প্রয়োজনীয়। আপনাদের সবার জন্য শুভকামনা।